নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। ইউনূস রাজ, যাকে বাংলাদেশের অনেকেই বলেন টোকাই রাজ, সেই রাজত্বের অবসান হয়েছে। এই টোকাই শব্দটি বাংলাদেশে বহু প্রচারিত ও বহুলভাবে জনপ্রিয়। 24শে জুলাই অভ্যুত্থানের নেপথ্যে ডিপ স্টেট ও পাকিস্তান আমেরিকার যে শেখ হাসিনা বিরোধী যৌথ চক্রান্ত, সেই চক্রান্তের মূলে ছিল ডিপ স্টেট এবং পাকিস্তান আমেরিকা যৌথভাবে। এদের সামনে ছিল যে ছাত্র সমাজ, তাদের জন্য ব্যবহার হয় এই টোকাই শব্দটি। যদিও টোকাই চরিত্রটি তৈরি করেছিলেন রফিকুল নবী বা রণবী নামের যে কার্টুন শিল্পী, আজ থেকে প্রায় 50 বছর আগে। তার টোকাই ছিল মা বাপ পরিত্যক্ত এক পথ শিশু মানে 10 বছরের মতো বয়স যার। সে থাকতো আস্তাকুড়ের কাছে আবর্জনার পাশে, রাস্তায় পড়ে থাকা বড় পাইপের মধ্যে। কার্টুনের টোকাই সমাজ পরিত্যক্ত, কিন্তু সে সমাজ বিরোধী ছিল না। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতির টোকাইরা, এরা সমাজ পরিবর্তনের কথা বলে সমাজ বিরোধী হওয়ার জন্যে, সমাজ পরিবর্তন আনার কথা বলে এক বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল নীতিবর্জিত সমাজ ব্যবস্থা তৈরি করতে। এই টোকাইদের হাতিয়ার ছিল শেখ হাসিনার এবং ভারতের বিরোধিতা অস্ত্র। তাদের সেই অস্ত্রকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী তাদের মৌলবাদী রাজত্ব কায়েম করতে চেয়েছে, আর আমেরিকা চেয়েছে তাদের বিশ্বজোড়া দাদাগিরি চালাবার আর একটা ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে তৈরি করতে। তারা সফল হয়েছিল। ইউনূসের নেতৃত্বে টোকাইরাজ ক্ষমতা দখল করে এবং তারপর কিভাবে ভারত বিরোধিতা হয়ে উঠেছিল এই সরকারের একমাত্র ধ্যান জ্ঞান, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত 12 ফেব্রুয়ারির নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপির বিপুল জয় বাংলাদেশ থেকে ইউনূসের সেই টোকাই রাজত্বকে বিদায় দিয়েছে। 17ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিয়েছে, আর আজ 20শে ফেব্রুয়ারি, মাত্র 3 দিন মানে 2 দিন মাঝখানে নতুন সরকার ক্ষমতা নিয়েছে। এরই মধ্যে পরিবর্তনের সুবাতাস বইতে শুরু করেছে, বহুমুখী পরিবর্তন। গতকাল বরিশাল জেলা আদালত থেকে জামিন পেয়েছেন বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটক থাকা রাজনৈতিক নেতা কর্মীরা। এটা চলতেই থাকবে। শুরু হবে পুলিশ হত্যার বিচার, এটা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। বাংলাদেশে বিএনপি দলের মুক্তিযোদ্ধা এমপি ফজলুর রহমান সাহেব, তিনিও বলেছেন যে দমবন্ধ পরিস্থিতি গিলে রেখেছিল দেশটাকে, তা যেন এক লহমায় পাল্টে গেছে। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারাও দেশে ফিরবেন শীঘ্রই। গত 18 মাসে জারি করা যাবতীয় প্রতিহিংসামূলক অর্ডিন্যান্স বাতিল হতে চলেছে। দেশে ফিরবেন শেখ হাসিনাও। কিন্তু এখনকার প্রতিবেদনে আমি বিশেষভাবে আলোচনা করব ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি হতে চলেছে, আদৌ কিছু হয়েছে কিনা ইতিমধ্যে, মানে এই 2 দিনের মধ্যে, এই বিষয়টি নিয়ে। বাংলাদেশ ভারত সম্পর্কের যে গভীর সংকট আমরা গত 18 মাস ধরে দেখেছি, তার শেষে এখন যে রিসেট বা পুনর্গঠনের ইঙ্গিত মিলছে, সেটাকে এক কথায় বলা যায় উভয় পক্ষের কৌশলগত বাস্তবতার কাছে চরম বৈরিতা হার মানতে শুরু করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার 2 দিনের মধ্যেই দুদিক থেকে যে বার্তা আসছে, সেগুলো হলো এরকম। দেখুন, প্রথমেই বলি, ভিসা পরিষেবা ধীরে ধীরে পুরোপুরি চালু হতে চলেছে এবং চালু করার ঘোষণা চলেছে।
ক্রিকেট ও বাণিজ্য নিয়ে নতুন করে কথা বলা শুরু হয়েছে। এসবই প্রমাণ করে দূরত্ব যতই হোক, ভূগোল আর অর্থনীতি শেষ পর্যন্ত কূটনীতিকে টেনে আবার কাছাকাছি আনে এবং আনবে। গত 18 মাসের প্রেক্ষাপট কেন এত তিক্ততা জমে উঠল? আগেই বলেছি, 2024 সালের ছাত্র আন্দোলনে বড় স্লোগান ছিল ভারতের তথাকথিত প্রভুত্ববাদের বিরুদ্ধে, ভারতের শোষণের বিরুদ্ধে, তথাকথিত শোষণ। শেখ হাসিনা কর্তৃক ভারতের কাছে দেশের স্বার্থ বিসর্জন দেওয়ার ভুয়ো অভিযোগ তুলে, ভুয়ো এজন্যই বলছি, গত 18 মাসে তার একটিও তারা বলতে পারেনি যে কেন এটা দেশের স্বার্থ, কোথায় বিসর্জন দেওয়া হয়েছে। তারপর শেখ হাসিনা ক্ষমতা ছাড়া হন, নোবেল প্রাপক মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হলেন। তার নেতৃত্বে যে 18 মাসের অন্তর্বর্তী সরকার চলল, সেই সময় দিল্লি ঢাকা সম্পর্কে মৌলিক আস্থাহীনতা তৈরি হলো। আর সে আস্থাহীনতা এমন যে বলা ইতিহাসের সব থেকে তলানিতে এসে পৌঁছেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর প্রশ্নে এবং ভারতের উত্তর পূর্বকে ল্যান্ডলকড বলে যে বক্তব্য দেন ইউনূস, তার প্রতিক্রিয়ায় ভারত 2025 সালের এপ্রিলে বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিল, যার ফলে বাংলাদেশ ভারতীয় স্থল সীমানা ও বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারত না। একই সঙ্গে দু দেশের মধ্যে বাণিজ্যিক পাল্টাপাল্টি পদক্ষেপ, শুল্ক, সীমান্ত বন্দর সংকোচন, এমনকি সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু, সব মিলিয়ে সম্পর্কের মধ্যে এক ধরনের প্রবল সংঘাতের আবহ তৈরি হলো। এই রাজনৈতিক টানাপোড়েনের সরাসরি অভিঘাত পড়েছিল কূটনৈতিক ক্ষেত্রে। ভিসার সুবিধা সংকুচিত করে ভারত, এমনকি বাংলাদেশ থেকে ভারত তাদের দূতাবাস কর্মীদের পরিবারবর্গকে দেশে ফিরিয়ে আনে, যা কিনা পাকিস্তানের ক্ষেত্রে যুদ্ধের সময়ও হয়নি। প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল দুই দেশের মধ্যে। এরই মধ্যে এলো ক্রিকেট নিয়ে গরম হাওয়া। মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ দল 2026 টি-20 বিশ্বকাপের জন্য ভারতে খেলতে যেতে অস্বীকার করল। এমনকি একজন ভারতীয় বংশোদ্ভূত আইসিসি কর্মকর্তাকে ঢাকা ভিসা দিল না। এটা কেবল ক্রিকেট নয়, সামগ্রিক কূটনৈতিক সংকটের, গভীর সংকটের প্রতীক হয়ে উঠল। এই পরিস্থিতিতে তারেক রহমান ক্ষমতায় এলেন। আস্থাহীনতার মধ্যে নতুন বাস্তবতা। এই প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বে তারেক রহমানের 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফেরা বাংলাদেশের ভেতরকার রাজনীতিতে যেমন বড় ঘটনা, তেমনি ভারতের জন্যও বড় কৌশলগত সুবিধা। ঐতিহাসিকভাবে বিএনপির রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ার সুর এক সময় বেশ জোরালো ছিল। জিয়াউর রহমান, খালেদা যুগ থেকে শুরু করে জামাতের সঙ্গে জোট, সব মিলিয়ে দিল্লির কাছে বিএনপিকে অস্বস্তিকর করে তুলেছিল। এর একটা বড় কারণ ছিল ভারতের কাছে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র দল হিসেবে আওয়ামী লীগই ছিল গ্রহণযোগ্য। কিন্তু গত 1 বছর ধরে বিএনপির ভেতরেই উপলব্ধি তৈরি হচ্ছিল যে ভারতের সঙ্গে নরম ঠান্ডা যুদ্ধ চালিয়ে গেলে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, অর্থনীতি, আঞ্চলিক কূটনীতি সব কিছু ঝুঁকিতে পড়বে, আর পড়েছেও। আর ইউনূস জামাত জোটের অবৈধ সরকারের নির্বাচন নিয়ে গড়িমসি থেকে বাঁচতে গেলে ভারতের সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই বিএনপির সামনে। এই নিরুপায় পরিস্থিতির চাপ আরও তীব্রতর হয়ে উঠল যখন আমেরিকার ট্রাম্প প্রশাসন সুস্পষ্টভাবে নেমে গেল ইউনূস জামাতের পক্ষে। জামাত ক্ষমতায় আসুক,
চাইছিল আমেরিকা। ওয়াশিংটন পোস্টে এর দীর্ঘ আলোচনা বেরিয়েছে, আপনারা শুনেছেন সে কথা। আমি নিজেও সেটা নিয়ে এখানে প্রতিবেদন করেছি। ফলে বিএনপি বুঝলো ভারত ছাড়া এই সমস্যা থেকে বাঁচাবার কেউ নেই। আর ভারত কি দেখলো? ভারত দেখলো আওয়ামী লীগ যখন দেশীয় রাজনীতির বাইরে তখন বহিষ্কৃত হয়ে রয়েছে, তখন বিএনপিকে নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। শেখ হাসিনা কেন্দ্রিক একমুখী পলিসি সেটা যখন থমকে গেল, দিল্লি আস্তে আস্তে 2025-26 সালে বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করল। দেখুন, খালেদা জিয়ার অসুস্থতা উপলক্ষে সমবেদনা জানানো, তারেকের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হওয়া, খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে ভারতের জয়শঙ্করের সেখানে পৌঁছে যাওয়া, নির্বাচনের আগে নানা স্তরে যোগাযোগ, তারও আগে তারেক রহমানকে ব্রিটেন থেকে, লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত কি করেছে সেটাও বাংলাদেশে কারো কাছে এখন অজানা নয়। এবং আমি নিজেও সে ব্যাপারে করেছি, আমাদের এখানে প্রতিবেদন পেছনে গেলে দেখতে পাবেন। তারেকের সঙ্গে জয়শঙ্করের এই যে সব বৈঠক, এসব ছিল ভবিষ্যৎ বিএনপি সরকারকে সামনে রেখে চ্যানেল খোলা রাখার চেষ্টা। আর তার ফলে তারেক রহমানের দলেরই এই বিপুল বিজয়, আমেরিকা, পাকিস্তান এবং পরোক্ষভাবে চীনের কূটনীতিকে অগ্রাহ্য করে এই যে জিতল, এটা যেমন তারেক রহমানের বিজয় তেমন ভারতের বিজয়। এর ফলে ভারতের একটা বড় পাওনা হলো কি, বাংলাদেশে ভারত বিরোধিতার যে জনগোষ্ঠী ছিল সেই জনগোষ্ঠী সংকুচিত হয়ে এলো। আর এই প্রেক্ষিত সামনে আসতে ভারত তারেক সরকারের বাড়িয়ে দেওয়া সহযোগিতার হাত ধরতে দেরি করেনি। এই পথে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ভিসা পুনর্বহালের ব্যবস্থা। মানুষের চলাচলকে কেন্দ্র করে সংঘাতের যে অবনমন ঘটেছিল, সেই অবনমনকে আটকে দিতে ভিসা একটা বড় পদক্ষেপ। তারেক রহমানের শপথের একদিনের মধ্যেই ভারতের পক্ষ থেকে যে প্রথম বড় বার্তাটি এসেছে সেটি হলো বাংলাদেশে ভারতীয় ভিসা পরিষেবা ধাপে ধাপে পুনরায় চালু করা হবে, আগের মতো, শেখ হাসিনার জমানার মতো। এখনই মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া শুরু করে দিয়েছে ভারত। খুব শিগগির ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা সহ সব ক্যাটেগরি আবার চালু করার পরিকল্পনার কথা ভারতে ঢাকাস্থিত ভারতের কনসুলার অফিসাররা ঢাকায় প্রকাশ্যে বলেছেন। এটি শুধু প্রতীকী পদক্ষেপ নয়, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, আইটি সহ বহু সেক্টরে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে বারবার যাতায়াত অপরিহার্য। একথা দুই পক্ষ স্পষ্টভাবে স্বীকার করেছে। ভিসা জারি করা ভারত বাংলাদেশ দুপক্ষই স্বাভাবিক স্তরে নিয়ে আসবে খুব শিগগির, এটা মনে রেখে দিন। রাজনৈতিক টানাপোড়েনের সময় ভারত যে উপায়ে ভিসা চাপ সৃষ্টি করেছিল, এখন সেই একই ভিসা কূটনীতিকেই ব্যবহার করা হচ্ছে সম্পর্ক উন্নয়ন করার হাতিয়ার হিসেবে। এটাকে তাই কেবল কনসুলার অ্যাকশন না দেখে বড় কৌশলগত রিসেট বাটন, এটা অন্য ইউনুসের রিসেট বাটন নয়, সেই প্রথম ধাপ বলাই সঙ্গত। এরপর আসছে ট্রান্সশিপমেন্টের প্রশ্ন, যা এখনও অঘোষিত কিন্তু অনিবার্য। ভারত 2025 সালে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। এখনও পর্যন্ত সেটি পুনর্বহালের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।
বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে ভারতের অভ্যন্তরীণ রপ্তানি গোষ্ঠীর একটা চাপ আছে, বিমানবন্দরের বন্দর সংকট আর কৌশলগত উদ্বেগ, কারণ ভারত পথ না করলে চীন যদি এগিয়ে আসে, চীন এগিয়ে আসা তার উপস্থিতির প্রমাণও দিচ্ছে। সব মিলিয়ে দিল্লি সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সশিপমেন্ট পলিসি, ট্রান্সশিপমেন্ট যেটা আটকে দেওয়া আছে সেটা শিগগির খুলে দেওয়া হবে। এই সিদ্ধান্ত সরকারি মহল থেকেই আসছে, যদিও বাস্তবতা হলো এই সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশের গার্মেন্টস সহ বহু রপ্তানি সেক্টরের খরচ বেড়েছে বাংলাদেশের পক্ষে। ট্রানজিট টাইম বেশি হয়ে গেছে, লম্বা হয়েছে, আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবার ভারতের দিক থেকেও পেট্রাপোল অঞ্চলের লজিস্টিক চেন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলো এই ইস্যুতে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে, যেখানে নতুন সরকার ভারতের সঙ্গে একটা উইন উইন সমাধান, যাতে কোনো পক্ষের হার না হয়, দুই পক্ষের জিত হয়, সেই রকম একটা পথ বের করার চেষ্টা করছে। তাই ট্রান্সশিপমেন্ট এক্ষুনি চালু হয়ে যাচ্ছে এরকম আনুষ্ঠানিক সিদ্ধান্ত না থাকলেও এটি যে নতুন দিল্লি ঢাকা আলোচনার টেবিলে অগ্রাধিকার পেতে শুরু করেছে তা কার্যত নিশ্চিত, এবং খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। ক্রিকেট কূটনীতি, এবার দেখুন টি-20 সংকট থেকে আলোচনার টেবিলে এলো ভারত বাংলাদেশ। কিভাবে? দেখুন, ক্রিকেট ইস্যুটি মূলত রাজনৈতিক সংকটের বহিঃপ্রকাশ হয়ে উঠেছিল। বিশেষ করে বাংলাদেশ দলের ভারতে যেতে অস্বীকৃতি, মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, আর তার জেরে আইসিসির সঙ্গে ঠান্ডা লড়াই, এবং এর ফলে আর সবার ওপরে ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুই বড় মাথা মোটা। কারা ভেবে নিন? সেই বড় মাথা মোটার অপরিণামদর্শী হুমকি, সঙ্গে পাকিস্তানের তথাকথিত সহমর্মিতা, তোমরা বাদ যাচ্ছ, তোমরা খেলছো না, আমরাও বয়কট করব আইসিসি। টি-20 ইন্টারন্যাশনাল বয়কট পাকিস্তান করেছিল। তারপরে যখন ঝাড় খেলো তখন পিছিয়ে এলো। তারপর গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো পাকিস্তান। আজ বাংলাদেশ টি-20 ইন্টারন্যাশনালে নেই, পাকিস্তান খেলছে। আর বাংলাদেশের সেই ঘা যখন দগদগে, তখন ঈশ্বরের কৃপায় টোকাই রাজের বিদায় হলো। এখন নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক স্পষ্ট ভাষায় বলেছেন তিনি ভারতের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে ইতিমধ্যেই বসেছেন এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে দ্রুত এই বিরোধ মিটিয়ে ফেলবার ব্যাপারে দৃঢ় নিশ্চিত। বিশ্বকাপ গেল, কিন্তু সামনে অনেক প্রতিযোগিতা আছে। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে আগের সময়ের কূটনৈতিক জটিলতা না থাকলে হয়তো বাংলাদেশ টি-20 বিশ্বকাপেও খেলতে পারত। এই ভাষা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এটি একদিকে আগের সরকারের ওপর দায় চাপায়, অন্যদিকে নতুন সরকারের পক্ষে একটা ক্লিন স্লেট তৈরি করে, যেখানে বিসিসিআই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে আলাপ শুরু করবে খুব শিগগির। দেখুন, সাউথ এশিয়ার কূটনীতিতে ক্রিকেট বহুবারই সম্পর্ক মেরামতির সফট লঞ্চ হিসেবে কাজ করেছে। বাংলাদেশ ভারত প্রেক্ষাপটেও সেই একই স্ক্রিপ্ট ক্রিকেট আবার ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তার যে নিয়োগ, সেটা নিয়ে দু কথা বলতেই হয়। কেন তার নিয়োগ? বাংলাদেশ ফার্স্ট বলেছেন খলিলুর রহমান, কিন্তু এই যে নীতি কার পক্ষে আরামদায়ক হবে? বাংলাদেশের পক্ষে, ভারতের দৃষ্টিকোণ তার দিক থেকে দেখা যাক। ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিছক টেকনিক্যাল নিয়োগ নয়, এর ভিতরে বেশ অনেক স্তরের বার্তা লুকিয়ে আছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রিয় পাত্র ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার।
মার্কিন নীতি নির্ধারক মহলে তিনি ঘনিষ্ঠ, আবার রোহিঙ্গা ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। বিএনপি আগে তার কিছু বক্তব্যের কড়া সমালোচনা করেছিল, এমনকি তার পদত্যাগও দাবি করেছিল। সেই ব্যক্তিকেই এখন তারেক রহমান নিজের ক্যাবিনেটে টেকনোক্র্যাট কোটায় নিয়ে এসেছেন। খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় নীতি হবে বাংলাদেশ ফার্স্ট, কোনো দলীয় এজেন্ডা নয়, জাতীয় স্বার্থই হবে গাইডলাইন। তিনি একই সঙ্গে বলেছেন, সব প্রতিবেশীর সঙ্গে সভারেন, ইকুয়ালিটি, রেসিপ্রোসিটি ও মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক স্বার্থ, তার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠবে এবং যেখানে সম্পর্কে জট বা স্থবিরতা আছে সেখানে বাধা দূর করে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আগের সরকারের মতো জটটাকে আরও পাকাবেন না। ভারত চীন দুদেশেই পররাষ্ট্রমন্ত্রীরা খুব দ্রুত এই খলিলুর রহমানের নিয়োগে অভিনন্দন জানিয়েছে তাকে, তবে তারও মধ্যে ভারত আগে। এতে বোঝা যায় দিল্লির কাছে তিনি কমফোর্টেবল ফিগার, মানে দিল্লি জানতো যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হবে এবং আসলে দিল্লির সাথে আলোচনা করেই তাকে বসানো হয়েছে এই পদে, কারণ দিল্লির কাছে তিনি এখন কমফোর্টেবল ফিগার। এই কমফোর্ট কবে এসছে, কবে থেকে দিল্লি তার সম্পর্কে তাকে বিশ্বাস করতে শুরু করেছে? গত বছর দিল্লিতে ও দোহাতে ভারতের এনএসএ অজিত ডোভালের সঙ্গে কয়েক দফা তার বার্তালাপের পর। নির্বাচনে বিএনপির জয়ের পর সবার আগে মোদির অভিনন্দন, জয়শঙ্করের দ্রুত বার্তা, ভিসা পুনর্বহালের ঘোষণা, সব মিলিয়ে ইঙ্গিত একটাই, বিএনপি অতীতের অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির ধারাবাহিকতা আর টেনে আনবে না। আর সেটা টেনে না আনলে ভারতও আর অতীতের হিসেব টেনে বসে থাকবে না। কাঠামোগত জটগুলি থেকে যাবে, কিন্তু সেই জট খোলার সম্ভাবনা আছে, সংঘাতের সম্ভাবনাটা কম নেই। এখন প্রশ্ন হলো, এই স্বাভাবিকতা কতটা গভীরে যেতে পারবে? কিছু মৌলিক ইস্যু থাকতেই পারে, যেমন নদীর পানি বন্টন, তিস্তা গঙ্গা সহ 54টি অভিন্ন নদী, এসব চুক্তি হতো না যদি ইউনূস সরকার এই টোকাই রাজ থাকতো। এবার এগুলো হবে। সীমান্তে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড, এনআরসি সিএএ নিয়ে উদ্বেগ, এসব, রোহিঙ্গা সংকট, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্ন, এটা কিন্তু থাকবে না। শেখ হাসিনার কোনো সমস্যাই থাকবে না, বললাম, দেখে নেবেন। এসব কোনোটা আগে যেগুলো বললাম সেগুলো কোনোটাই রাতারাতি মিটে হয়তো যাবে না, তবে বিএনপি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি থেকে সরে আসতেও পারে, কারণ দেখবেন যে আইনে তাকে বিচার করা হয়েছে সেই আইনটাই সংসদ পাস করবে না, ওই যে বললাম অর্ডিন্যান্স। তো অন্যদিকে ভারত নিজের স্বার্থের জায়গা থেকে সজাগ থাকবে। চীনের উপস্থিতি, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদ, জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশের ভূমিকা, এসবগুলো দিল্লির মূল উদ্বেগ। কিন্তু নতুন পররাষ্ট্রমন্ত্রী, নতুন সরকার, পুরো নিরাপত্তা টিমের গঠনে আপাতত যে বার্তা মিলছে তা হলো তারেক রহমান চীনের সঙ্গে সম্পর্ক রাখবেন, সম্পর্ক কাটবেন না, কিন্তু একতরফা চীনা কাট খেলবেন না, যেটা ইউনূস ভুল করেছে। বরং ভারতের সঙ্গে এমন এক ভারসাম্য খুঁজবেন যা দলের বাংলাদেশ ফার্স্ট লাইন এবং বাস্তব কূটনৈতিক স্বার্থ দুদিকেই মেনে চলবে। আরও বড় কথা, বাংলাদেশ চীনের সাথে যে বাণিজ্য করত তার পরিমাণ ওখান থেকে যা নিয়ে আসতো ভারতের প্রায় 3 গুণ টাকা, 3 গুণ ডলার দিয়ে নিয়ে আসতো। এখন আমেরিকা চাপ দিয়েছে চীনা অস্ত্র নেয়ার ব্যাপারে যাতে না কেনে, সুতরাং সেটা না কিনলে চীনের সাথে বাংলাদেশের ব্যবসায় এমনিতেই নেমে যাবে। আর অন্য জিনিস যেগুলো ভারতের সাথে তার ব্যবসা সেগুলো বাড়তে থাকবে। শেষ করি আলোচনা। দুঃস্বপ্নের অবসান হয়েছে বলবো না, তবে ভোর হলো, দোরখোলো এসে গেছে, সূর্য উঠছে, পূবের আকাশে রং ছড়াচ্ছে। বলা যায়
গত 18 মাসের দুঃস্বপ্ন, বিশ্বাসের সম্পূর্ণ ভাঙন, ট্রান্সশিপমেন্ট বন্ধ, ভিসা সংকট, ক্রিকেট বয়কট, এই যে যুগ ছিল তা থেকে বেরিয়ে এসে ভারত ও বাংলাদেশ এক নতুন সম্পর্ক পুনর্নির্মাণের দিকে হাঁটতে শুরু করেছে। এই হাঁটা স্লো বাট স্টেডি, এটা হওয়াই ভালো। ওই খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতো যেন না হয়, সেটা হবেও না। ভিসা পরিষেবা সব কিছু আবার চালু হবে, সম্পর্কের উন্নতি হবে। সব মিলিয়ে ইঙ্গিত স্পষ্ট, দিল্লি ঢাকা কেউই আর খোলা মুখোমুখি বিরোধের অবস্থান চায় না, বরং চায় পাশাপাশি ভাইয়ের মতো, বন্ধুর মতো অবস্থান। এটাই শান্তির পথ, স্বস্তির পথ। আর মনে রাখবেন, শান্তি থাকলেই কিন্তু উন্নতি আসে। ধন্যবাদ।